চোখের সামনে বনিতা করেছে, অভিনয় করেছে, নাটক করেছে, সিনেমা করেছে, নিজে আগুন লাগিয়ে দিয়ে ছাত্র জনতার নামে চালিয়ে দিয়েছে, নিজে সব মানুষগুলোকে মেরে তারপরে এমনকি মারার নির্দেশ দিয়েছে সেনাবাহিনীকেও। শেষ সময় 5 তারিখে তারা তো সেটা শোনে নাই। আমি তো অপরাধ পাচ্ছি না। মানে আমার কাছে তো আপনাকে প্রথম একটা জিনিস, এটা আইনের বিষয়। আপনি টকশো করছেন, আমি বলছি, আপনি বলছেন, আমাকে তো জানতে হবে হোয়াট ইজ হিজ রং। আপনি বলছেন সে মানবতা বিরোধী অপরাধ করছে, ধর্ষণ করছে, হত্যা করছে, করে না এইগুলো, এখন আপনি বলছেন করে দিয়েছে। আপনি নিশ্চয়ই একটা ভদ্র কান্ট্রিতে বসবাস করেন। আপনার দেশে কি কোনোদিন কোনো একজন এই দাড়িওয়ালাকে দেখলে কেউ টিটকারি মেরে কথা বলে নাকি? অথবা একজন লোক রাস্তার উপরে ল্যাংটা শুয়ে থাকলে তাকে নিয়ে বিরক্ত বোধ করে নাকি? মানে আমার উদাহরণ হিসেবে বললাম যে না, এখানে দুই ধরনের কাজ। একটা হচ্ছে অতি উৎসাহী হয়ে যদি কেউ বা ভদ্র কোনো মানুষকে, যারা খুনি না, কোনোভাবে করে মামলা বাণিজ্য করে, সেটা নিতান্তই দুঃখজনক, সেটা কেউ করতে পারবে না। এবং আমার বিশ্বাস সেই নামগুলো টিকেও থাকবে না। এটা আপনি নিশ্চিত থাকেন। শোনেন, অন্যায় করবে যে সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এখানে ওই ধরনের নাম যদি বিতর্কিত কিছু এসে থাকে, যেটা আপনি বলেছেন বা আমিও আই ডু এগ্রি উইথ ইউ, যে সামথিং কিছু কিছু জায়গায় তো হচ্ছে, যে এটা তো অস্বীকারের কিছু নাই, হয়তো তার সাথে কোনো একটা কারণে দ্বন্দ্ব ছিল, সুযোগ বুঝে একটা মামলা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু সেটা একেবারেই গৌণ এবং ছোট্ট, এবং এগুলোকে নতুন করে কিন্তু তদন্ত হচ্ছে। এবং সেই মামলাগুলো তো অনেক পরের কথা। আপনি যে মামলাগুলোর কথা বলছেন সেটা গ্রামগঞ্জে থানা লেভেলের কিছু বিষয়, যেখানে স্থানীয় রাজনীতির অনেক বিষয়। কিন্তু যেটা সরাসরি ক্রিমিনাল, জাতির চোখের সামনে, যেমন শেখ হাসিনা, এ তো এড়াই যাওয়ার কোনো রাস্তা নাই। ওবায়দুল কাদের এড়াই যাবেন কেমন? ওবায়দুল কাদের নিজেই তো বলেছেন যে আর্মিকে বলে দেওয়া হয়েছে, পুলিশকে বলে দেওয়া হয়েছে ডাইরেক্ট শুট করতে হবে। এই শুটের তো ভিডিও ফুটেজ আপনার কাছে আছে, আপনার চ্যানেলেই আমরা সে নিয়ে বহুবার কথা বলেছি। তারপরে আপনার এই যে স্বরাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারপরে তথ্যমন্ত্রী, এই জাতীয় যারা যারা আইনমন্ত্রী, এরা প্রত্যেকেই এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত ছিল এবং এদের যোগসাজশে এগুলো হয়েছে। এখন শেখ হাসিনা তো আর প্লেনে চড়ে আইসা একজনের গাল পাশে একটা থাপ্পড় মারবে কিংবা গুলি বর্ষণ করবে, দিস ইজ নট নেসেসারি টু ডু ইট। আপনার প্রত্যেকটা জায়গায় কে করে, কোনটা করে, শেখ হাসিনার হুকুম ছাড়া তো কেউ কিছু করে নাই। তাদের মধ্যেই একটা ভিডিও বা অডিও ভাইরাল হয়েছিল, সেখানে একজনকে বলতে শোনা গিয়েছে যে সবকিছুর নির্দেশদাতা শেখ হাসিনা। ওই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বাকি লেভেল পর্যন্ত আসে, নিশ্চয়ই পুলিশের একজন আইজি কে অথবা একেবারে একজন কর্পোরালকে শেখ হাসিনা ফোন করবে না। তো সেই জায়গা থেকে এদের বিচার অবশ্যই হবে, এবং তাদের বিচারটা হবে বাংলাদেশের, আমি মনে করি এই যাদেরকে বিনা বিচারে ফাঁসি দিয়েছে, অন্যায় করেছে। একটা দেখেন, বিনা মানে অন্যায় করে নাই তাকে ফাঁসি দিয়ে দিলেন। আর শেখ হাসিনা চোখের সামনে অন্যায় করেছে, চোখের সামনে বনিতা করেছে, অভিনয় করেছে, নাটক করেছে, সিনেমা করেছে, নিজে আগুন লাগিয়ে দিয়ে ছাত্র জনতার নামে চালিয়ে দিয়েছে, নিজে সব মানুষগুলোকে মেরে তারপরে এমনকি মারার নির্দেশ দিয়েছে সেনাবাহিনীকেও। শেষ সময় 5 তারিখে তারা তো সেটা শোনে নাই। তো এই যে তার অপকর্মটি, আমি বিশ্বাস করি তার সহ যারাই অপরাধী তাদের বিচার হবে, এবং জনগণ কিন্তু সেই বিচার করার জন্যই অপেক্ষায় আছে। এবং বাংলাদেশের ইতিহাসে আপনি শেখ হাসিনা অনেকগুলো কারণে বিচার হবে। 5ই মে আপনার নিশ্চয়ই মনে আছে, শাপলা চত্বরের গণহত্যা। হ্যাঁ, সেই 5ই মে শাপলা চত্বরের জন্য তিনি, গণহত্যার কারণে তিনি সেখানে সাব্যস্ত হবেন, তার দলের নেতারা সেখানে মামলার আসামি হবেন এবং তাদের সেখানে ফাঁসি হওয়া উচিত। 57 জন সেনা অফিসার হত্যা, সেটা একটা বড় ধরনের কিলিং। 28 অক্টোবরের লগি বৈঠা 2006 সাল, সেটা তো শেখ হাসিনা ডাইরেক্ট লগি বৈঠা নিয়ে তারপরে মানুষদের উপরে নৃত্য করতে বলেছে, মারতে বলেছে। তারপরে এই 24-এর গণহত্যা, দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে প্রায় 2200 মানুষকে পাখির মতো গুলি করেছে, সেই হত্যা, এগুলো তো চোখের সামনে। এটার জন্য কোনো ওই মাসলা মাসাইলের প্রয়োজন নাই, কোনটা হালাল না কোনটা হারাম। হালাল হারাম এদেশের জনগণ একেবারে চোখের সামনে দেখেছে, আমি দেখেছি, আপনিও দেখেছেন। যদি কেউ এই জিনিসের মিথ্যাচার করে, তাহলে তাদের বরঞ্চ আমি মনে করবো ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তি হিসাবে রূপান্তরিত হবে। আমি যেটা বলতে চাই যে জামাতের নেতা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে সেটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু জামাত যদি কোনো অপরাধ করে থাকে সেইটার জন্য জামাতের মানে এখন ক্ষমা চাওয়া উচিত, এরকম একটা প্রশ্ন উঠে। তো সেই প্রশ্নকে আপনি কিভাবে জবাব দেবেন? না, জামাত যদি কোনো অপরাধ করে থাকে সেই অপরাধটা তো দেখাতে হবে। আমি তো অপরাধ পাচ্ছি না। মানে আমার কাছে তো আপনাকে প্রথম একটা জিনিস, এটা আইনের বিষয়। আপনি টকশো করছেন, আমি বলছি, আপনি বলছেন, আমাকে তো জানতে হবে হোয়াট ইজ হিজ রং। আপনি বলছেন সে মানবতা বিরোধী অপরাধ করছে, ধর্ষণ করছে, হত্যা করছে, করে না এইগুলো, এখন আপনি বলছেন করে দিয়েছে, অথচ এর কোনো এভিডেন্স নেই, একটা মানুষের ব্যাপারে এটা দেখাতে পারে না।
নাম্বার ওয়ান, এখান থেকেই তো জামাতের আপনি দোষারোপ করার কোনো রাইট নেই। আমি অবশ্যই মনে করি সকল যুদ্ধ অপরাধীর বিচার হওয়া উচিত, যেমন শেখ হাসিনার এখন বিচার হবে একই উপায়। কিন্তু সেই অপরাধীটা কে? অপরাধ করেছে যেমন হাসিনা, এটা তো চোখে দেখলাম। আপনি দেখেন নাই সে সংবাদ সম্মেলন করছে? আমরা চোখে দেখিনি, যেহেতু আমাদের তখন জন্মই হয়নি। রাইট রাইট, তাহলে চোখেও দেখেন নাই, চোখেও দেখেন নাই। আপনার কাছে ওই লোকগুলো হয়তো জীবিত নাই। হ্যাঁ, কেউ না কেউ থাকতে পারে, যদি থাকতে পারে তারা আদতে আছে কিনা, সেই মানুষগুলো কই, কারা? এখন আপনি দেলুল্লাহ নামের একজনকে দেলোয়ার হোসেন সাইদি বানিয়ে চালাই দিবেন, কাদের মোল্লাকে আর এক নামের সাথে মিলিয়ে চালাই দিবেন। এমনকি এইসব মানুষগুলোর সাথে ওই সময় এই দলের সাথেও অত বড় সম্পৃক্ততা অনেকের ক্ষেত্রে ছিল না, কেউ বাম রাজনীতি করছে হয়তো, কিন্তু এই মানুষগুলোকে শুধু শুধু আপনি এখানে টেনে এনে বিচার করলেন। আমি সেই বিচারের বিপক্ষে, কিন্তু আপনি যদি প্রপার ওয়ে। কি মনে হয় কেন জামাতের প্রতি এই ধরনের নির্মমতা দেখিয়েছে শেখ হাসিনা? এটা দেখিয়েছে শেখ হাসিনা নাম্বার ওয়ান, জামাতের জনপ্রিয়তা, বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসে। এই যে দেখেন না কেন দেখিয়েছে, এটা তো চোখের সামনে। 5ই আগস্ট সংগঠিত করার ক্ষেত্রে বাংলাদেশে যারা যারা রোল প্লে করছে তার মধ্যে অন্যতম বিগ রোল প্লে করেছে জামাত এবং এই শিবির। এখন সে কারণেই তো শেখ হাসিনার চোখের শুল তারা, শুধু শেখ হাসিনার চোখের শুল না, বাংলাদেশের অনেক দুষ্ট লোকের চোখের শুল তারা, কারা এই জায়গাগুলোতে তো পিক আপ করছে। এখন আপনি বলতে পারেন পাকিস্তান আমলে জামাতের ভূমিকা কি, সে নিয়ে কিন্তু তাদের আমির, তাদের যে সাবেক আমির ছিল গোলাম আজম বক্তব্য দিয়েছে, নিজামী সাহেব দিয়েছে এবং সবাই দিয়েছে কম বেশি। তারা স্পষ্ট বলেছে তাদের ধারণাগত জায়গা থেকে কিছু কিছু ব্যক্তি মনে করেছেন যে বাংলাদেশ সেই সময় পাকিস্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হলে ভারতের করদ্রাজ্যে পরিণত হতে পারে, ভারত এটাকে তাদের একটা স্পেশাল ইন্টারেস্টের কারণে দেশটাকে ডিভাইডেড করতে পারে। সেই কারণে তারা এটাকে নেগেটিভ মনে করেছেন যে এই কাজটা ঠিক নাও হতে পারে। কিন্তু স্বাধীন হওয়ার পরে তো তারা এটাকে অ্যাকসেপ্ট করে বাংলাদেশ হিসেবে, তারা বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশি হিসাবে এদেশের পার্লামেন্টে গিয়েছে, নির্বাচন করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করেছে, কত কিছু করেছে। একজন ভাষা সৈনিক ছিলেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মানে জিএস ছিলেন আপনার সেই গোলাম আজম সাহেব, উনি একজন ভাষা সৈনিক। এখন আপনি সেইটাকে বিতর্কিত করে আপনি যদি করেন, আপনাকে প্রশ্ন রাখি, এই যে 24-এ আন্দোলন করলাম, আমরা যারা আন্দোলন করেছি এর মধ্যে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, 20 কোটি মানুষ কি রাস্তায় ছিল আপা? 20 কোটির মধ্যে সর্বোচ্চ 2 কোটি, 3 কোটি, 5 কোটি, আর বাকি মানুষগুলো কি রাজাকার হয়ে যাবে? না, কেউ হতে পারে শেখ হাসিনাকে রাখার পক্ষে মানসিকতা পোষণকারী, কিন্তু সে কোনো অপরাধ করে নাই। বুঝতে হবে আপনাকে, লোকটা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়, কিন্তু লোকটা কোনো ধরনের হত্যা করে নাই, সন্ত্রাস করে নাই। আপনি কি তাকে পিটিয়ে হত্যা করে মেরে ফেলবেন, কিংবা তাকে আপনি জেলের মধ্যে ফাঁসি দিবেন? সম্ভব না। এটা কেমনি করবেন? এটা হয় না। উপযুক্ত সাক্ষী প্রমাণ থাকতে হবে। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে সেই সময়ের একটি চিন্তা চেতনার ভিন্নতা। এর মানে এই নয় যে তারা অপরাধী। এখন এই অপরাধী বানিয়ে সাজিয়ে মিথ্যা নাটক করে যেটা করেছে, আমি মনে করি এর জন্য, এবং এটার প্রায়শ্চিত্ত তারা পেয়েছেও। আপনার চোখের সামনেই পেয়েছে। মনে আছে এমপি মুরাদের কথা, দেলোয়ার হোসেন সাইদির কথা বলেছিলেন মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর তারেক রহমানের সন্তান জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করেছিল। শাস্তি কি পায় নাই? আল্লাহর শাস্তি আওয়ামী লীগের আমলেই তিনি পেয়েছেন। পদ হারিয়েছেন, মন্ত্রিত্ব হারিয়েছেন, সর্বশেষ নমিনেশন হারিয়েছেন, সর্বশেষ এখন কোথায় হারিয়ে গিয়েছে আল্লাহ জানে। মানে কোন দেশে ঠাঁই পায়নি, এটাও তো আমরা দেখেছি। সেটাও দেখেছি ঠাঁই পায়নি। এবং এখন আওয়ামী লীগের বাকিরাও কিন্তু সেই অবস্থায়। আপা একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু সব সময় যে কোনো অপরাধ, সেটা যদি একজন হুজুরও করে, আলেমও করে, দাড়িওয়ালা করে, পাগড়িওয়ালা করে, এটা অপরাধী। তাকে আপনি ফাঁসির কাস্টে উঠেই কেন একেবারে আসমান পর্যন্ত রশি দিয়ে বাইধে রাখেন, হেলিকপ্টারে লাশ টেনে টেনে জাতিকে দেখান, আমার আপত্তি নেই। এবং একই অপরাধ যদি আপনি করেন, অথবা আরেকজন স্কার্ফ ছাড়া মহিলাও করে, কিংবা একজন অর্ধ উলঙ্গ ব্যক্তিও করে, তারও সেই মহিতে শাস্তি হওয়া উচিত। মানে আপনাকে ধরতে হবে অপরাধ, এখানে কোনো ডিসক্রিমিনেশন করতে পারবেন না। হু ইজ হুজুর, হু ইজ ইসলামিস্ট, হু ইজ অ্যান্টি ইসলামিস্ট, এটা তো জাজ হতে পারে না। আপা আপনি নিশ্চয়ই একটা ভদ্র কান্ট্রিতে বসবাস করেন। আপনার দেশে কি কোনোদিন কোন একজন এই দাড়িওয়ালাকে দেখলে কেউ টিটকারি মেরে কথা বলে নাকি? অথবা একজন লোক রাস্তার উপরে ল্যাংটা শুয়ে থাকলে তাকে নিয়ে বিরক্ত বোধ করে নাকি? মানে আমার উদাহরণ হিসেবে বললাম যে যার মতো করে সে যেখানে চলতে পারে, বাংলাদেশে কেন পারবে না? বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কি জানেন? ইতিহাসের বিক্রি, মিথ্যাচার, এবং একটু যদি ধার্মিক পিপল হয়, ধার্মিকদের পক্ষে হয়, ওই লোকটা সিম্পলি রাজাকার, জঙ্গি, আলবদর, আলসামস। এটা একটা ব্যবসা।
এই মানে জিনিসটা ট্যাগিং ভেঙে ট্যাগিং দিতে করে হবে। আর কি। রাজাকার হ্যাঁ, রাজাকার না, এখন হ্যাঁ, যেরকম ভারতপন্থী না, কে ভারতপন্থী কে ভারতপন্থী না, এরকম একটা এই যে ট্রেন্ড। ধরেন আমি আপা আপনার সাথে কথা বলতেছি, এমনও হতে পারে আপনি টকশো কাটার পরে আপনিও রাজাকার, আর এমনও হতে পারে আমি তো আরো বড় রাজাকার। আপনি হবেন হয়তো হাফ রাজাকার, আমি হব ফুল রাজাকার। কারণ আপনি আজকে টকশোটা করলেন কেন? এটাও আপনি যে নিত্য নতুন সংবাদটা জাতির কাছে দিতে চান বা সৎ চিন্তাটা বলতে চান, সেইটা ক্যারি করার অনেকের মানসিকতা নাই। এই যে আমি আজকের প্রতিবাদ করছি, আমি তো ভিন্ন একটি দল করি, কিন্তু আমি দেখছি যে এই জিনিসগুলো চোখের সামনে অন্যায়। কেন এটা মেনে নিব? আমি তো ছাকা চৌধুরীর মৃত্যুটাকেও মেনে নিচ্ছি না। কোনো অপরাধ